গণভোটে সবসময় হ্যাঁ ভোট জেতে কেন? বাংলাদেশের গণভোটের কথাই বলছি। এদেশের ইতিহাসে এখনো পর্যন্ত ৩টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, ৩বারই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের জয় জয়কার কেন? পুরনো সেই ভোটের কথায় আজ কথা বলবো সেটা নিয়ে। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোটটি হয়েছিল ১৯৭৭ সালে। দেশে তখন জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন। গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জিয়াউর রহমানের শাসনের প্রতি জনগণের সমর্থন আদায় করার উদ্দেশ্যে। ভোটারদের কাছে ব্যালটে প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি এবং তার গৃহীত নীতি ও কার্যক্রমের উপর আস্থাশীল? সেই গণভোটে মোট ৮৮.১% ভোটার নিজেদের মতামত দিয়েছিলেন বলে কাগজপত্রে পাওয়া যায়। ৯৮.৯% ভোটারই রাষ্ট্রপতি জিয়ার শাসনের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। গণভোটের আগে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছিল। সে সময় জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে পোস্টার ছাপানো হয়েছিল। ৭৫-এ মুজিব হত্যার পর এক অস্থির সময় পেরিয়ে জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন। রাষ্ট্রপতি হয়েছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। পরে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আবু সাদাত সায়েম রাষ্ট্রপতির পদ ছেড়ে দিলে জিয়াউর রহমান একাধারে প্রধান সামরিক আইন প্রশাসক ও দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে থাকেন। জিয়ার সামরিক শাসনের শুরুর দিকটা ছিল অস্থির এক সময়। সেনাবাহিনীতে সে সময় বেশ কিছু ছোট বড় অভ্যুত্থান সংঘটিত হয়। এরই প্রেক্ষিতে জিয়ার রাজনৈতিক উত্তরণে দেশের মানুষের সমর্থন আদায় অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। ৭৭ সালের গণভোটে জনগণের সমর্থন পাওয়ার পর জিয়া রাষ্ট্র ক্ষমতা ও দেশের প্রশাসনের উপর নিজের পূর্ণ কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়ার উত্থানে ১৯৭৭ সালের গণভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাইলফলক। রাষ্ট্রপতি জিয়া সামরিক শাসন থেকে বেসামরিক শাসন চালু করেন। বিএনপি গঠন করে নিজেকে রাজনীতিবিদ রাষ্ট্রপতি হিসেবে উত্তরণ ঘটান। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে তিনি নির্বাচিত একজন রাষ্ট্রপতি হিসেবে দেশ চালানো শুরু করেন। ১৯৭৯ সালে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়ার দল বিএনপি ২০৭ আসন নিয়ে সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রামে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। তার মৃত্যুর পর উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখেন। ১৯৮১ সালের নভেম্বরে দেশে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও বিচারপতি সাত্তার জয়ী হন। তবে তার সরকারের বিরুদ্ধে অযোগ্যতা ও অকার্যকারিতার অভিযোগ তুলে নির্বাচনের ৪ মাসের মাথায় দেশে সামরিক শাসন জারি করেন সে সময়ের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনিও শুরুতে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেই দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হন বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী। কিছুদিন পর বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব তুলে দেন প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদের হাতে। একাধারে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে কাজ করতে থাকেন। এরশাদ তার সামরিক শাসনের প্রথম ৩ বছর ব্যাপক রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। তার সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ আন্দোলন হয়েছে। গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল। ১৯৮৫ সালের ২১ মার্চ জিয়ার পথ অনুসরণ করে এরশাদও নিজের রাজনৈতিক উত্তরণ ও জনসমর্থন আদায়ের জন্য গণভোটের আয়োজন করেন। সেই গণভোটে প্রথম গণভোটের মতোই প্রশ্ন রাখা হয়েছিল ভোটারদের সামনে। ১৯৮৫ গণভোটে ব্যালটে যে প্রশ্ন ছিল তার অংশ ছিল দুটি। প্রথম অংশটি ছিল এমন: আপনি কি রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতি ও তার গৃহীত নীতির প্রতি আস্থাশীল? দ্বিতীয় অংশে ছিল, আপনি কি চান রাষ্ট্রপতি এরশাদ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রশাসন পরিচালনা করবেন? সেই গণভোটে ৭২.২% ভোটার উপস্থিতি ছিল বলে সরকারি হিসেবে জানা যায়। হাজির হওয়া ভোটারের ৯৪.৫% এরশাদের পক্ষে নিজেদের সমর্থন জানান। এই গণভোটের ১ বছর পর ১৯৮৬ সালে এরশাদ সংসদ নির্বাচন দেন। সেই নির্বাচনে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টি ১৫৩ আসন নিয়ে
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। 1990 সালে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তবে তার ক্ষমতা হস্তান্তর ছিল সংবিধান মেনেই। সংবিধান অনুযায়ী তিনি উপরাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেন। তবে তিনি যে উপরাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করেন, তিনি তার নির্বাচিত বা মনোনীত উপরাষ্ট্রপতি ছিলেন না। অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো সে সময়ের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উপরাষ্ট্রপতির পদে মনোনীত করে। এরশাদ পদত্যাগের আগে বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি বানান এবং তার হাতেই ক্ষমতা হস্তান্তর করেন। এরশাদের পতনের পর দেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী। তবে দেশে তখনও সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা জারি ছিল। তবে রাজনৈতিক দলগুলোর দাবি ছিল সংসদীয় গণতন্ত্র। 1991 সালের জুলাই মাসে সংবিধানের দ্বাদশ সংশোধনী সর্বসম্মতিক্রমে পাশ হয় জাতীয় সংসদে। এর আগে একাদশ সংশোধনী পাশ হয়, যে সংশোধনীর মাধ্যমে শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রধান বিচারপতির পদে ফেরাকে বৈধতা দেওয়া হয়। দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা সে প্রশ্নে অনুষ্ঠিত হয় দেশের ইতিহাসের তৃতীয় ও এখনো পর্যন্ত সর্বশেষ গণভোট। 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই গণভোটে ভোটারদের সামনে প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি কি সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলে সম্মতি দেবেন, যে সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফেরে। একই সঙ্গে সেই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধান ও প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রপতি পদটিকে অনেকটাই আলংকরিক পদে পরিণত করা হয়। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ দুটি বাতিল করা হয়। বাংলাদেশে অনুষ্ঠিত 3টি গণভোটের একটি বৈশিষ্ট্য হলো, 3টিতেই সরকার বা প্রশাসন যেটা চেয়েছে সেটার পক্ষেই ভোটারদের সম্মতি পাওয়া গেছে। এ কারণে কোনো সমালোচকের মতে বাংলাদেশের ইতিহাসে 3টি গণভোটই বিতর্কের জন্ম দিয়েছে। ভোটার উপস্থিতির সঠিক হার নিয়েও আছে ব্যাপক বিতর্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই এবার দেশের ইতিহাসের চতুর্থ গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই সনদের আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, ভবিষ্যতে 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রশ্ন এবং জুলাই সনদে অন্তর্ভুক্ত 30 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সম্মতি আদায়ের জন্যই হচ্ছে এই গণভোট। ভোটাররা যদি এখন হ্যাঁ জয়যুক্ত করেন তাহলে সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে গণভোটের আগেই হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে দেখা দিয়েছে যথেষ্ট বিতর্ক। দেশের কোনো গণভোটই আসলে বিতর্কের বাইরে যেতে পারেনি, আক্ষেপ হতে পারে এটা নিয়ে। আগের 3টি গণভোটের সঙ্গে এবারের মৌলিক পার্থক্য হচ্ছে, এবার গণভোটটা হচ্ছে সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে। দর্শক, 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী ইতিহাসের বিভিন্ন ইন্টারেস্টিং গল্প আমরা তুলে ধরছি চর্চায়। পুরনো সেই ভোটের কথার আগামী পর্বে আমরা হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা চোখ রাখুন চর্চার ইউটিউব ও ফেসবুক পেজে।